আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের ১ নম্বর সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। বাস্তবে আমরা আইনশৃঙ্খলার যে অবনতি দেখছি, তারপর সমাজে বিশৃঙ্খলা দেখছি, রাজনীতির অবিশ্বাস এবং আস্থাহীনতা দেখছি, আরও অনেক কিছু। সব কিছুর মূলে মূলত অর্থনৈতিক সমস্যা। সেই অর্থনৈতিক সমস্যাটা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হয়েছে এবং এটা আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এবং সেই রাজস্ব বোর্ড হয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে যে বড় বড় ক্ষত তৈরি হয়েছে বিগত ১৫টি বছর ধরে, এই ক্ষতের কারণেই ডক্টর ইউনূস সাহেবের সরকার তো দূরের কথা, এখানে যদি পৃথিবীর সর্বকালের সেরা অর্থনীতিবিদ, সর্বকালের সেরা রাজনীতিবিদ তাদেরকে এনে ক্ষমতায় বসানো হয়, ২ থেকে ৫ বছরের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হবে না। এই যে আস্থার সংকট তৈরি হয়ে গেছে অর্থনীতিতে, এটির কারণে ব্যাংকিং ব্যবস্থা এখনও টলটলায়মান। এই সময়টাতে যিনি গভর্নর হিসেবে রয়েছেন, তিনি প্রথম দিকে কিছু খোলামেলা কথাবার্তা বলেছেন এবং এই খোলামেলা কথাবার্তার কারণে এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো একেবারে দেউলিয়াতের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময়টিতে গ্রাহকরা টাকা তোলার জন্য ব্যাংকগুলোতে ধর্ণা দিত এবং অনেকগুলো জায়গাতে মারামারি কাটাকাটি হয়েছে। তো এই এস আলমের ব্যাংকগুলো নয়, আরও অনেকগুলো ব্যাংক যেগুলো প্রধানমন্ত্রীর অফিসে, সাবেক প্রধানমন্ত্রীর অফিসে ঘুরঘুর করতো সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা, পরিচালকরা এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তারা বলতে গেলে জনগণের আমানতকে ফুটো করে দিয়েছে। শিবলি রুবায়েত নামক একজন অধ্যাপক গ্রেপ্তার হয়েছেন। তিনি শেয়ার মার্কেট, আমাদের যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেট আগেই কলঙ্কিত ছিল এবং শেয়ার মার্কেট বলতে গেলে রীতিমতো একেবারে মুমূর্ষ অবস্থায় ছিল। সেই মুমূর্ষ শেয়ার মার্কেটের কফিনে শেষ পেরেকটি যে লোকটি মেরেছেন, তিনি একজন অধ্যাপক, নাম শিবলি রুবায়াত। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এবং যাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড, এই দুটো প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা এক হাত থেকে বেহাত হয়েছে, মানে সঠিকভাবে সঠিক মানুষের হাতে যায়নি, লুটপাট হয়েছে। এখন আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকেই মূলত এই প্রতিষ্ঠানগুলোকে আমি দেখে আসছি, কাছাকাছি দেখে আসছি। আমি সবার আগে জনাব আতিয়ার রহমান সাহেবের কথা বলি। তার জমানাতে এই যে ৩ জন ব্যাংক গভর্নরের নাম বলা হচ্ছে, আব্দুর রব, বজলে কবির এবং আতিউর রহমান। তো সেই দিক থেকে আতিউর রহমান সাহেব ছিলেন সবচেয়ে ভালো একজন গভর্নর এই ৩ জনের মধ্যে। তার আমলে সবচেয়ে বড় যে কাজটি হয়েছে সেটি হলো, আকাশটি মানে কুকাজটি হয়েছে, সেটি হলো এই বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে, যার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে অথবা তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তিনি ছিলেন সজ্জন এবং তার আমলে ব্যাংকিং সেক্টরটা লুটপাট করার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি, শুধুমাত্র এই একটি ঘটনা ছাড়া। সেই ঘটনার জন্য যদি তাকে বিচার করতে হয়, প্রয়োজন মনে করি, আপনারা মনে করেন, অবশ্যই তাকে বিচার করবেন। কিন্তু তিনি যতদিন ছিলেন, আপনি দেখবেন ব্যাংকিং হিস্ট্রিতে আমাদের দেশে যে কলঙ্কগুলো পরবর্তীতে এসেছে বাংলাদেশ ব্যাংককে নিয়ে, যেগুলো আমি বলবো, বা জাতীয় রাজস্ব বোর্ডে পরবর্তীতে যে রহমতুল্লিল মুমিনিনের জমানাতে যা কিছু হয়েছে, ওটা 2014 সনের আগ পর্যন্ত হয়নি। যা হোক, তো ডক্টর আতিউর রহমান বিদায় নিলেন, সেখানে বজলে কবির আসলেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, যেভাবে আতিউর রহমান সাহেবকে চিনতাম। তিনি রেল যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, একেবারে নিপাট ভদ্রলোক মানুষ, মানে ভদ্রতা এর পরে আর হয় না। দুর্নীতি আমার কাছে মনে হয় না বা বিশ্বাস হয় না সেই লোকটি দুর্নীতি করতে পারেন। তবে তিনি ভদ্রলোক ছিলেন, আপনি তাকে মেরুদণ্ডহীন বলতে পারেন, ভীতু বলতে পারেন, অথবা তার পক্ষে বিদ্রোহ করা সম্ভব ছিল না, অথবা তিনি সিন্ডিকেটের সাথে যে যুদ্ধ করবেন সেই স্নায়ু শক্তি তার ছিল না। কিন্তু তার আন্তরিকতা, ভদ্রতা, নম্রতার কোনো যাকে বলে অভাব ছিল না। কিন্তু এটাকে ব্যবহার করে ব্যাংকিং সেক্টরে যারা সিন্ডিকেট, তারা একের পর এক আইন পরিবর্তন করে, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আইন পরিবর্তন করে
একই ব্যাংকে একাধিক পরিচালক, একই পরিবারে একাধিক পরিচালক, তারপর আরও যে সকল আইন কানুন করলে নিজেদের ব্যাংক থেকে পরিচালক হিসেবে তারা ঋণ নিতে, ব্যাংকের পরিচালনা বোর্ডে আধিপত্য দেখাতে এবং জনগণের আমানত খেয়ানত করতে বেশি ফ্রিডম পাবেন, সেই কাজগুলো এই ভদ্রলোকের জমানায় করা হয়েছে। বলা হয়ে থাকে যে এই সিন্ডিকেটের একটা গ্রুপ ছিল দরবেশের নেতৃত্বে। তারা শেরাটন সোনারগাঁ হোটেলে বৈঠক করতেন এবং সেই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ডাকতেন এবং এই সিন্ডিকেটটি ব্যাংক এবং বীমা সম্পর্কে যে সকল সিদ্ধান্ত নিতেন বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র তাদের অর্ডার ক্যারি করত। এখন এই যে এই জমানাতে অর্থাৎ বজলে কবিরের জমানাতে এবং আতিয়ার রহমানের জমানাতে পুরো বাংলাদেশ ব্যাংকের যে খুঁটি এবং ঘুঁটি এই দুটোই নেড়েছেন এসকে সুর। তিনি গ্রেপ্তার হয়েছেন। আসলে এই ভদ্রলোক পুরো ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি করেছেন এটা সেই রিজার্ভ চুরির আগের থেকে, যেদিন থেকে উনি ডিপটি গভর্নর। আমি একদিন দুর্ভাগ্য হয়েছিল এই ভদ্রলোককে দেখার এবং এই ভদ্রলোকের কিছু কুকর্ম জানার, এবং সেগুলো নিয়ে আমি পত্রপত্রিকায় লিখেছি এবং বলেছি, ওই সময়টাতে বলেছি এবং আতিউর রহমান সাহেবকেও আমি সাবধান করেছিলাম তার যাকে বলা হয় চেম্বারে বসে। আমি একদিন যে কোনো একটা ব্যাপারে খুব বিরক্ত হয়েছিলাম এসকে সুরের ব্যাপারে, এবং যখন আমি জানলাম যে সালমান এফ রহমানকে তিনি বিধি বহির্ভূতভাবে ঋণ দিয়েছেন এবং ঋণ অনুমোদন করেছেন, এবং ওই সময়টিতে 24 মাসের বেশি কাউকে বাংলাদেশ ব্যাংক নিয়ম করেছিল আতিউর রহমানের জমানাতে 24 মাসের বেশি কোনো ঋণ রিশিডিউল করা যাবে না। তো সেই প্রথা ভেঙে তিনি 500 কোটি টাকার একটা ঋণ অগ্রণী ব্যাংকের তিনি সালমান এফ রহমানকে রিশিডিউল করে দিয়েছিলেন 5 বছরের জন্য। তো এই বিষয়টা জানার পর আমি এসকে সুরকে জিজ্ঞাসা করেছিলাম এবং আমি আতিয়ার ভাইকে ওনাকে বলেছিলাম যে আসলে এর আগে সালমান এফ রহমান সাহেব বাংলাদেশ ব্যাংকে এসে যাকে বলা হয় ওই লুৎফর রহমান সাহেব, গভর্নর লুৎফর রহমান সাহেব তাকে থাপ্পড় মেরেছিলেন বলে পত্রপত্রিকা এসেছে। এখন আসলে এই জমানাতে কুকর্মের জন্য এসকে সুরের গালের উপর একটা থাপ্পড় মারা উচিত। আপনি তাকে ডাকেন আপনার রুমে, অথবা চলেন আমি যাই আপনার রুমে, আপনাকে নিয়ে যাই, তার গালের উপর ঠাস করে আমি দুটো থাপ্পড় মারবো। তো আতিয়া সাহেব আমাকে বললেন যে দেখেন ইত্যাদি 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 ইত্যাদি। মানে এই জিনিসটা জানার পর আপনি চিন্তা করুন যে আমার মতো মানুষ এই 2011-12 সনের দিকের কথা, 12 সনের কথা, আমি গভর্নর আতিয়ার সাহেবের রুমে বসে আমি বলেছিলাম যে আমি তাকে একটা থাপ্পড় মারতে চাই তার এই অপকর্মের কারণে। এই ছিল এসকে সুর। তো এই এসকে সুর আতিয়ার রহমানের জমানাতে আতিয়ার রহমান তাকে তুমি করে ডাকতেন, অতটা প্রিভিলেজ পায়নি, কিন্তু অপকর্ম যেহেতু তিনি টেকনিক্যাল মানুষ ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের A to Z জানতেন। আর আতিয়ার রহমান সাহেব আসলে গভর্নর হিসেবে তিনি শুধুমাত্র অলংকারিক যে বিষয় আদি ছিলেন বা যে বিষয়গুলো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, এবং ওই সময়টিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং NBR এর মধ্যে নিদারুণ সব যুদ্ধ চলছিল। NBR মূলত চালাতো সেই প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন মশিউর রহমান তিনি, আর মন্ত্রণালয়ে মূলত চালাতেন হলো যাকে বলা হয় আবুল মাল আব্দুল মহিদ, আর বাংলাদেশ ব্যাংক পুরোটাই চালাতেন আতিউর রহমান। এবং এই কাজ করার জন্য সবাই আসলে প্রধানমন্ত্রীকে ব্যবহার করতেন এবং কার সঙ্গে প্রধানমন্ত্রীর কতটা সম্পর্ক রয়েছে, এবং এই সুযোগে যে যার মতো করে ওই প্রতিষ্ঠানে, মানে এক একটা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন ফ্রাঙ্ক কানেকশনের দানব তৈরি হয়েছিল, যেটা মেম্বার লেভেলের বা কমিশনার লেভেলের অন্তত 10 জন দানব তৈরি হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডে 2012 থেকে একেবারে 24 পর্যন্ত, যারা ধরাকে সরাক জ্ঞান করতো এবং অনেক কিছু সর্বনাশ করে দিয়েছে। এখন সেই কর্মকাণ্ডের কারণে পুরো ব্যবসা বাণিজ্য স্থবিরতা এখন পর্যন্ত, মানে যেটা ক্রমবর্ধমান হারে বাড়ছে। সিমিলারলি বাংলাদেশ ব্যাংকে এই এসকে সুর এবং এদের মতো এরকম অন্তত পক্ষে 1 ডজন সিন্ডিকেট ছিল যারা আতিয়ার রহমান বা এই বজলে কবিরকে জাস্ট অলংকারিক পদ রেখে সমস্ত কুকর্মগুলো করেছে। কিন্তু ফাইনালি যে অপকর্মটা হয়েছে সেটা হলো আব্দুর রব তালুকদারের জমানাতে। সেই আব্দুর রব তালুকদার আপনি দেখবেন কপালে নামাজের দাগ আছে, এবং ওই যে ছাগল মতিউরের সাথে সে হজ বা উমরা করতে গিয়ে সেখানে গিয়ে ছবি তুলছে, সেই সকল ছবি ভাইরাল হয়েছে। এবং তিনি যেভাবে কথাবার্তা বলতেন আমি তো রীতিমতো অবাক হয়ে যেতাম যে এত মানুষ সৎ হয় কি করে, মানুষের এত ব্যক্তিত্ব থাকে কি করে। তিনি খুবই মানুষের সাথে খারাপ আচরণ করতেন বলে আমি শুনেছি, কারোর সঙ্গে দেখা করতেন না, এমনকি সালমান এফ রহমান সাহেবের সঙ্গে দেখা করতেন না। তিনি বলতেন আমি চাকরি করছি, যতদিন পারি করব, না পারলে চলে যাব।
আমার কাছে মনে হতো এই লোকটি একটা দেবতা। সিমিলারলি রহমাতুল্লিল মোমিনিন এই ভদ্রলোক সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে পৃথিবীতে এসছে আর কোনো সৎ ব্যক্তি হয় না। কিন্তু পরবর্তীতে এই সরকার পরিবর্তন হওয়ার পরে যে বিষয়গুলো সামনে এসেছে সেটি হলো ওনারা ব্যক্তিগতভাবে কে কতটুকু দুর্নীতি করেছেন সেটা তারা জানেন আর আল্লাহ জানেন। এই বিষয়গুলো আমি গীবত করতে চাই না এবং আমি এই ব্যাপারে যে কোনো ব্যাপারে মানে গীবত করা এই গুনার কাজ। আমি যেটা বলতে চাই যে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক এবং যাকে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড এটিকে অফিসিয়ালি তারা একেবারে সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে এবং সেই সিন্ডিকেটের সঙ্গে তাদের বাংলাদেশ ব্যাংকে এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটগুলো সব একত্র হয়ে গেছে আমঝোলের মধ্যে। এক্ষেত্রে যদি রহমতুল্লিল মোমিনিন কিংবা আব্দুর রব চৌধুরী ব্যক্তিগত ঝোলের মধ্যে এক্ষেত্রে যদি রহমতুল্লিল মোমিনিন কিংবা আব্দুর রব চৌধুরী ব্যক্তিগতভাবে সৎ থাকেন এটা অন্য একটা বিষয়। কিন্তু বজলে কবির যেটা ছিল সেটা হলো সে একটা সার্কিট ব্রেকার হিসেবে কাজ ছিলেন বা জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য যারা চেয়ারম্যানরা ছিলেন তারাও ঠিক সেই কমিশনারদের সাথে সিন্ডিকেটের সাথে অপরাধ বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। কিন্তু পুরো জিনিসটা রহমতুল্লিল মোমিনিন এবং আব্দুর রব চৌধুরী তাদের জমানাতে এক হাতে হ্যান্ডেল করে এমনভাবে এই পুরো রাজস্ব ব্যবস্থা, অর্থ পাচার, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে শুরু করে এই যে জাতির যে হিসাব এবং অন্যান্য ব্যাংকের যে অনিয়ম, এই পুরো ঘটনার জন্য এই দুইজন মানুষের দায় শতভাগ। আবার বলছি শতভাগ। তাদেরকে বিচার করতে হবে, শুধু বিচার নয় প্রকাশ্যে বিচার করতে হবে। বিদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জন যাকে বলা হয় অমুক বাড়ি ভাঙো, অমুকরে ধরো, অমুকরে পদচ্যুত করো। আমি আসলে এই সকল কর্মের মানে 100টা আপনি সমস্ত সচিবালয়ের সচিবকে যদি বিচার করেন কিন্তু এই দুইজনকে যদি আইনের আওতায় আনা না হয় তারা দুটো কাজ করতে পারেন। প্রথমত আইনের আওতায় এসে তারা বলতে পারেন যে এখানে কি কি লোফলগুলো রয়েছে। 1 মিনিটে তারা সেই রাজ সাক্ষী হিসেবে লোফলগুলো দূর করে দিতে পারেন। দীর্ঘদিন তারা এই জিনিসগুলো চালিয়েছেন। কারা অর্থ নিয়েছে, কারা কোথায় রেখেছে এবং কোন অবস্থায় কী হয়েছে তারা জানেন। 1। 2 নম্বর হলো যে ব্যাংকের মধ্যে যে সকল ভূত, আওয়ামী ভূত এবং জাতীয় রাজস্ব বোর্ডে যে সকল আওয়ামী ভূত রয়েছে এই সিন্ডিকেটটা তারা বের করে দিতে পারেন। ডক্টর ইউনূস যদি তাদের প্রতি এই দুজন লোকের প্রতি শক্ত হন তাহলে খুব অচিরেই তিনি এই দুটো সেক্টরের ভূত বের করে দিতে পারবেন। থার্ডলি হলো যে এই সিন্ডিকেট, সাব সিন্ডিকেট, কোয়াজি সিন্ডিকেট যা যা আছে এই পুরো জিনিসগুলো কিন্তু এই দুজন লোকের মাধ্যমে আব্দুর রব চৌধুরী এবং এই মুনিম এই দুজন মাধ্যমে ব্যবসায়িক সেক্টরে এখন পুরো মানে যাকে বলা হয় বিজনেস সেক্টরকে যারা এখন পর্যন্ত জিম্মি করে রেখেছে আমরা তাদের একটা কেশাগ্র স্পর্শ করতে পারছি না। তো এই লোকগুলোকে সামহাও মানে এখানে মীর কাসিম থেরাপি দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীন নবাব মীর কাসিম যেভাবে জগৎ শেঠ, রাজবল্লভ, ইয়ার লতিফ এই সকল ব্যবসায়ীদেরকে ধরে তিনি একেবারে মুঙ্গের দুর্গের থেকে ফেলে তাদেরকে ভাগীরথী নদীতে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করেছিলেন, ঠিক সেম কাজটি এই মুহূর্তে বাংলাদেশের সিন্ডিকেশনের জন্য অর্থাৎ এই আর্থিক দানবদের বিরুদ্ধে যদি করতে হয় তাহলে এবং এই আর্থিক দানবদের বিরুদ্ধে প্রচলিত ব্যবসায় হবে না, এমনকি প্রচলিত আইন আদালতে হবে না, এমনকি ট্রাইব্যুনালে হবে না। এদেরকে আমি মনে করি যে একেবারে মিলিটারি আদালতে মার্শাল ল কোর্টে এদেরকে বিচার করতে হবে এই সিন্ডিকেট এবং 15 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। এখানে এগুলো বিচার করার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। বিচার করার জন্য তাদের সহায় সম্পত্তি ব্যাংক বলে সবই একেবারে টাটকা। এটা নিয়ে দিনের পর দিন সময় দিয়ে কালক্ষেপণ করে 10 বছর 12 বছর অপেক্ষা করার কোনো মানে হয় না। রাতারাতি এইভাবে যদি 10 জনকে ফাঁসিতে চড়ানো যায়, 10 জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়, তার মধ্যে 5 জন আমলা থেকে 5 জন ব্যবসায়ী থাকে, আমার মনে হয় যে এই মুহূর্তে এটা মহৌষধ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ করবে। তো তিনি সেই জিনিসগুলো করবেন কি করবেন না এটা তার ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।